আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সজীব হোসাইন। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা সাম্প্রতিক সময়ে খুব বেশি চর্চা হচ্ছে গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায়। সেটা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যুদ্ধ অবস্থার নিয়ে। দেখুন, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না, মঙ্গল বয়ে আনে না। যুদ্ধ কখনোই কাম্য নয়। কোনো সভ্য লোক, কোনো সভ্য জাতি কখনোই যুদ্ধের সপক্ষে থাকে না। তো আমি আসলে যুদ্ধ হোক বা যুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে আসলে ভিডিওটা করছি না। আমি করছি কিছু বাস্তবতার নিরিখে কিছু কথা বলার জন্য। তো প্রথমেই আসি, বাংলাদেশ এবং ইন্ডিয়ার আদৌ কি যুদ্ধ হওয়া সম্ভব, বা যুদ্ধ হবে, বা যুদ্ধ হলে কী টাইপের ক্ষয়ক্ষতি হইতে পারে দুই দেশের, এইটা নিয়ে একটা কম্পারিজন ভিডিও। দেখুন, প্রথমেই আসি যে বাংলাদেশের উপরে ইন্ডিয়া আগ্রাসন চালাতে চায় কি না, বা মানে চালানোর মতো এবিলিটি আছে কিনা, এটা নিয়ে। প্রথমেই হচ্ছে ইন্ডিয়া যে ভূকৌশলগত আরও বিভিন্ন বিভিন্ন কারণেই মূলত ইন্ডিয়া বাংলাদেশের উপরে যুদ্ধ করতে পারবে না, বা যুদ্ধ করার সেই সক্ষমতা ইন্ডিয়ার নেই। কিন্তু তারপরও ওখানে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মতো বড় বড় মোসওয়ালা গোমূত্রখোর কিছু দাদারা রয়েছে, যারা একটা হঠকারী একটা সিদ্ধান্ত নিতে পারে যে যাই একটা আক্রমণ করি বা একটা কিছু, এরকম দুই একজন আছে। কিন্তু আমি মনে করি যে ওখানে নীতি নির্ধারক পর্যায়ে ম্যাক্সিমাম লোকই সেটা চাইবে না, কারণ তাদের এবিলিটি সম্পর্কে তাদের আইডিয়া আছে। এটা 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 আমি বিলিভ করি। দেখুন, ইন্ডিয়া দেশটা যাদের সাথে বর্ডার শেয়ার করে, ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, চীন, পাকিস্তান এবং আরও অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, কারোর সাথেই ইন্ডিয়ার ওইরকম একটা ভালো সম্পর্ক নেই। আর পাকিস্তানের সাথে বলতে গেলে সেই 1947 থেকে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার 3বার মোটামুটি ফাইট বা যুদ্ধ হয়ে গেছে। তো পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা টোটালি একটা বৈরী সম্পর্ক, এবং পাকিস্তান কিন্তু মুসলিম বিশ্বে একটা বৃহৎ শক্তি। এটা বিশাল একটা সামরিক ক্ষমতা সম্পন্ন দেশ পাকিস্তান, এখানে বলার অবকাশ রাখে না। চায়নার সাথেও ইন্ডিয়ার বৈরিতা রয়েছে। 1962-তে চায়নার সাথে বিশাল যুদ্ধ হয়ে গেছে, এবং সেখানে কিন্তু চায়না বড় জয় পেয়েছে। পাকিস্তানের সাথে 1947, 1965 এবং 1999 কার্গিল ওয়ার। তো কার্গিল যুদ্ধটা থেকে শুরু করে সবগুলো যুদ্ধই সেখানে পাকিস্তান এগিয়েছিল। তো এই হয়েছে একটা তাদের পারিপার্শ্বিক অবস্থায়। এখন ইন্ডিয়ার আমি যদি হিসাব করি, প্রায় 16 লাখের মতো, 14 থেকে 16 লাখের মতো তাদের একটা আর্মির একটা লোকসংখ্যা আছে। সেখানে পাকিস্তান এবং চায়নাকে বিট করে তারা বাংলাদেশের ক্ষেত্রে 1 থেকে 2 লক্ষ সৈন্য মুভ করানোর মতো তাদের এবিলিটি আছে। এখন 2 লক্ষ সৈন্য নিয়ে বাংলাদেশের 2 লক্ষ আর্মি, 1 লক্ষর মতো বিজিবি, 68 লক্ষের মতো প্রায় আনসার বাহিনী, পুলিশ বাহিনী, এদেরকে 2 লাখ সৈন্য, 3 লাখ সৈন্য নিয়ে আক্রমণ করাটা ইটস এ স্টুপিডিটি ছাড়া আর কিছু না। তো সেই জায়গায় তাদের টোটালি এবিলিটি নাই, তাদের সেই সক্ষমতা নাই যে বাংলাদেশ তারা অ্যাটাক করবে। কিন্তু তারপরও যদি করে, এখন আসি, যদি তারপরও করে, যেহেতু ওই যে বললাম বড় বড় মোসওয়ালা দাদারা 2-1 জন আছে হঠকারী সিদ্ধান্ত নেয়ার মতো, তারা যদি সেই ওভার স্মার্ট কাজটা করতে যায়, সেক্ষেত্রে তারা গোহারা হারবে। তবে এক্ষেত্রে বাংলাদেশেরও একটা বড় লস আছে। লসটা হচ্ছে আমাদের পপুলেশন ডেন্সিটিটা অনেক বেশি, আমাদের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। কাজেই এখানে যদি বোম্বিং হয়, এখানে যদি এয়ার স্ট্রাইক চালায়, সেক্ষেত্রে প্রচুর সাধারণ লোক মারা যাবে। ইন্ডিয়ার চেয়ে বাংলাদেশের সাধারণ লোক বেশি মারা যাবে, এইটা একদম ইউনিভার্সাল ট্রুথ। আর বাংলাদেশ, আমরা একটা ছোট দেশ, আমাদের টোটাল দেশটা মিলেই একটা ইকোনমি। তো দেখা গেছে আমাদের ইকোনমির উপরেও একটা বড় ধরনের একটা ক্রাইসিস দেখা দিবে। ইন্ডিয়া একটা বড় দেশ, ওদের ইকোনমিও ক্রাইসিস থাকবে, ওদেরও লোকবল অনেক ক্ষয় হবে, ওদেরও অনেক লোক মারা যাবে, এটা শিওর।
তবে এখানে ওরা আমাদের 1 ইঞ্চি জমিও দখল করে নিতে পারবে না, এটা আমি বিলিভ করি। বরঞ্চ ওদের কিছু জমি আমরা নিয়ে নিতে পারবো, কিন্তু আমাদের আসলে ইকোনমিক ক্রাইসিস দেখা দিবে এবং আমাদের অনেক সাধারণ লোক মারা যাবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর ওদের সাধারণ লোক আমাদের তুলনায় কম মারা যাবে এবং ওদের ইকোনমি যদি ফলো করে, সে ওদের দেশ যেহেতু বড়, অন্য একটা স্টেট দিয়ে, অন্য একটা প্রদেশ দিয়ে সেটা ওরা কাভার করে নিতে পারবে বা ওরা খেয়ে পরে টিকে যেতে পারবে, এরকম একটা জিনিস এখানে রয়েছে। তো এবার আসি, যুদ্ধ যদি হয় কোন কোন ফ্রন্টে যুদ্ধ হতে পারে, ওরা কীভাবে মানে যুদ্ধটা পরিচালনা করতে পারে। দেখুন, ওরা যদি যুদ্ধ হয় তাহলে ওরা সাধারণত আমাদের নর্থ বেঙ্গল, বগুড়া বড় মাঠ, ফাঁকা মাঠ, বড় ফিল্ড, ওই জায়গা থেকে ওরা ঢুকতে পারে, সমভূমি আছে। তারপরে রংপুর ওই সাইডটা দিয়ে ওরা ঢুকতে পারে, কিন্তু আমাদের এই সিলেট, হ্যাঁ, এই সাইডটা দিয়ে ওরা ঢুকতে পারবে না, এটা পাহাড়ি অঞ্চল, এই সব জায়গা থেকে ওরা ঢুকতে পারবে না। তো ওরা যদি ফেনী এইটাকে ওরা বেশি টার্গেট করবে, এখান থেকে ওরা সেনা মুভমেন্ট করাতে পারে। তবে ওদেরও এখানে বিশাল ফ্যাক্টর দেখা দেবে, সেটা হচ্ছে যে ওদের যে ট্যাঙ্ক, অর্জুন ট্যাঙ্ক, যেটা ওদের আর্টিলারি করে সবচেয়ে মারাত্মক লেভেলে যে ওদের ট্যাঙ্ক বাহিনী আছে, অর্জুন ট্যাঙ্ক, ওদের প্রায় 3000-এর মতো অর্জুন ট্যাঙ্ক আছে। তো আসলে ওই ট্যাঙ্কগুলো আসলে আমাদের মাটির জন্য প্রযোজ্য না, আমাদের নরম মাটিতে ওদের ট্যাঙ্ক চলবে না, এইটা একটা বড় প্রবলেম। ওরা যখন যুদ্ধ করতে যাইবে, ওদের নীতি নির্ধারকরা মূলত এই কারণেই সবচেয়ে বেশি আক্রমণ করতে পারবে না ওদের। কারণ আপনি দেখেন, এয়ার স্ট্রাইক চালাইয়া আপনি শত্রুর বাংকার, হ্যাঁ, আর্মির বিভিন্ন স্থাপনা, এগুলো ধ্বংস করা যায়, কিন্তু কোনো দেশকে যদি দখল করতে হয় তাহলে ডেফিনেটলি ইনফ্যান্ট্রি আপনাকে মুভ করাইতে হবে, পদাতিক বাহিনীকে মুভ করাইতে হবে। তো পদাতিক বাহিনীকে মুভ করাইতে গেলে আপনার আর্টিলারি লাগবে, আর্টিলারি দিয়ে আগাইতে হবে। তো ওদের যে আর্টিলারি যে ইউনিট আছে, ওদের বিশেষ করে ট্যাঙ্ক বাহিনী আমার মতে এখানে ফেল করে যাবে, কারণ নরম মাটিতে ওদের ট্যাঙ্ক চলবে না। বিশেষ করে পাকিস্তানের সাথেই যখন কয়েক বছর আগে যে একটা ঝামেলা হয়েছিল, এই যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, তখন কিন্তু অনেক ইন্ডিয়ান আর্মি জেনারেলরা বেঁকে বসছিল আর্টিলারি কোলের, যে না, আমাদের যে ট্যাঙ্ক সেটা আমরা ওদের লাহোরে এটা আমরা চালাতে পারবো না, আমাদের ভারী ট্যাঙ্ক ওদের সয়েলের সাথে শ্যুট করবে না জিনিসটা। তবে ওরা হাউজজন নিয়ে আসতে পারে এবং কিছু RL রকেট লঞ্চার এগুলো অনেক বেশি ইউজ করতে পারে, মিসাইল ইউজ করতে পারে। তো এই আর কি। কিন্তু ওদের পদাতিক বাহিনী আমি মনে করি না যে ওদের পদাতিক বাহিনী আমাদের কোনো জমি দখল করে বসে থাকতে পারে। আর বাংলাদেশের এক্ষেত্রে গুড সাইডটা হবে যে বাংলাদেশ এক্ষেত্রে আসাম এবং মেঘালয় হয়ে আসাম পর্যন্ত চলে যেতে পারে। আর বাঙালি বরাবরই জঙ্গলে ভালো ফাইট করে। মেঘালয়টা হচ্ছে মেঘের দেশ, মানে এখানে মানুষজন খুব অল্প পরিমাণে লোক বসবাস করে, পুরা ফাঁকা মাঠ এবং জঙ্গলে বাংলাদেশ সবসময় ভালো ফাইট করে। গেরিলা অ্যাটাকে বাংলাদেশ সবচেয়ে, আমি মনে করি বিশ্বের ভিতরে গেরিলা অ্যাটাকে সবচেয়ে বাংলাদেশ ভালো। এটা মুক্তিযুদ্ধ, আমাদের যে লিবারেশন ওয়ার যেটা গিয়েছে স্বাধীনতা যুদ্ধ 1971, সেখানেও আমরা প্রুভ করেছি বাংলাদেশ গেরিলা ফাইটে অনেক ভালো একটা জায়গায় থাকবে। তো বাংলাদেশ সেই ক্ষেত্রে নর্থ বেঙ্গল দিয়ে যদি ওরা ঢুকতে চায় গেরিলা ফাইটে, ওদেরকে সে ঘুমের সময় যাইয়া গ্রেনেড মারলো, ওদের ক্যাম্প পুরাই দিল, এরকমের সারপ্রাইজলি অ্যাটাকগুলো বাংলাদেশ করবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ আমি মনে করি যে ওদেরকে কাবু করে ফেলবে। ওরা পারবে না, বরঞ্চ ওদের মেঘালয় এবং আসাম এবং ত্রিপুরা এই স্টেটগুলো বাংলাদেশ আর্মি খুব কুইকলি অকুপাই করে নিতে পারবে, দখল করে নিতে পারবে, সেই এবিলিটি বাংলাদেশ আর্মির রয়েছে। তো এরপরে আরও কিছু ইন্ডিয়ার বাধ্যবাধকতা আছে যেগুলো সাধারণত বলা ঠিক না দেশের ক্ষেত্রে। সেটা হচ্ছে ইন্ডিয়ার যে রেজিমেন্টগুলো, যে আর্মি কোরগুলো আছে, সেখানে ওদের একটা গোর্খা রেজিমেন্ট আছে যেটা বাংলাদেশকে ভোগাবে। গোর্খারা জন্মই হয় যুদ্ধ করার জন্য, নেপালি গোর্খারা, ওখানে ওদের একটা গোর্খা রেজিমেন্ট আছে যেটা যুদ্ধের জন্য অত্যন্ত মানে শক্তিশালী একটা ইউনিট। সাউথের একটা ইউনিট আছে, তারাও ভালো ফাইট করতে পারে। পাঞ্জাবের একটা ইউনিট আছে, ওরাও ভালো ফাইট করতে পারে। এরকম 3-4-5টা রেজিমেন্ট আছে যেগুলো ভালো ফাইট করতে পারে, কিন্তু 5টা রেজিমেন্ট সব তো এখানে নিয়ে আসতে পারবে না। আর যদি সব নিয়েও আসে, তাও আমি মনে করি তাদেরকে থামিয়ে দেওয়া বা হারিয়ে দেওয়া সম্ভব। এরপরে আর একটা জিনিস আমাদেরকে ভোগাতে পারে বাংলাদেশকে, সেটা হচ্ছে ওদের নৌবাহিনী। দেখেন, বিমান বাহিনী এবং আর্মি 1:5, 1:3, 1:8, 1:10-এও যুদ্ধ করা যায়, কিন্তু নৌবাহিনী সাধারণত 1:1-এ যুদ্ধ করা লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রেই।
শুধু একটা জায়গায় 1:10 পর্যন্ত যাওয়া যায়, সেটা হচ্ছে সাবমেরিনের সংখ্যা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে ওরা 1:10-এও আপনি যুদ্ধ করতে পারেন, কারণ সাবমেরিন এটা দেখা যায় না, পানির নিচে থাকে, গিয়ে খুবই ধ্বংসাত্মক অ্যাটাক করা যায়। তো ওদের নৌবাহিনীটা আসলে আমাদের চেয়ে অনেক বড়, সেক্ষেত্রে আমাদেরকে এটা ভোগাবে, আমাদের লজিস্টিক হয়তো অফ করে দিতে পারে। আবার চায়না যদি এখানে সরাসরি ইনভলভ হয় তাহলে ওরা লজিস্টিক অফ করতে পারবে না, সেক্ষেত্রে যুদ্ধটা অন্যদিকে মোড় নিবে, অন্যদিকে চলে যেতে পারে। তো মোট কথা হচ্ছে আমি এটাই বলতে চাচ্ছি যে ইন্ডিয়ার বড় বড় মোচওয়ালা দাদারা বা তাদের যে মানে এখানে বাংলাদেশেও তাদের যে কিছু দালাল রয়েছে, তারা ভাবে যে বাংলাদেশটা মনে হয় হাতের মোয়া, কেউ একজন রোদ্দুর থেকে আসলো, তার হাতে ধরাই দিয়ে বললো নেন এটা চিবিয়ে খেয়ে পানি খান, ব্যাপারটা এরকম না। এটা যদি ওইরকম হাতের মোয়া হইতো যে এটা খুব খেয়ে পানি খেয়ে নিলেই হবে, হ্যাঁ, বাংলাদেশকে হজম করাটা খুব ইজি, তাহলে এটা অনেক আগেই ইন্ডিয়া হজম করে ফেলতো, যেটা সিকিমে করেছে, যেটা হায়দ্রাবাদে করেছে। হায়দ্রাবাদ আর বাংলাদেশ টোটালি ডিফারেন্ট পার্সপেক্টিভ, সিকিম বাংলাদেশ টোটালি ডিফারেন্ট পার্সপেক্টিভ। বাঙালি জাতি এমন একটা জাতি, এদের মানে আপনি একদম শুরু থেকে যদি দেখে আসেন, এই জাতিটা যুদ্ধে কখনো হারে নাই, মানে কারোর সাথেই হারে নাই, এরকম একটা পরিস্থিতি। তো এই জাতিটাকে দাবিয়ে রাখা ইম্পসিবল, আর এই জাতিটা ভীষণ ঐক্যবদ্ধ। ইন্ডিয়ার একটা আর্মি আপনি দেখেন যে তাদের যদি 25টা স্টেট থেকে 25 জন আর্মি থাকে, 25টা পাতিলে ভাত রান্না করা লাগে, কারণ কোনো স্টেটে ঝাল বেশি খায়, কোনো স্টেটে ওইটার গোস্ত খায়, ওইটার গোস্ত খায় না, ওই খাবারটা খায়, ওইটা খায় না, এরকম অনেক প্রবলেম আছে, ওদের অনেক জাতিগত ভেদাভেদ আছে। কিন্তু বাংলাদেশে সাধারণত সেই জাতিগত কোনো ভেদাভেদ নাই, এখানে এক পাতিলে রান্না করে সবাই খেতে পারে, এরকম একটা ব্যাপার। তো বাঙালি জাতিটাকে নিয়ে ওরা খেলতে চাইলে আমি মনে করি ওদের বিশাল একটা ধরা খাওয়া লাগবে। তবে হ্যাঁ, প্রাথমিক অবস্থায় বাংলাদেশকেও অনেক ভুগতে হবে, বা যুদ্ধ হলে বাংলাদেশেরও অনেক ক্ষতি হবে, যেটা আমি একটু আগেই বললাম যে এখানে প্রচুর সাধারণ লোক মারা যেতে পারে, আহত নিহত হতে পারে, ইকোনমিক্যাল ক্রাইসিসও দেখা দিতে পারে, কারণ আমাদের দেশটা ছোট একটা দেশ, আমাদের একটা যুদ্ধ মানে অনেক অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক খরচের ব্যাপার। তো সেই জায়গা থেকে আমাদের কাটিয়ে উঠতে সময় লাগতে পারে। তো আমরা আসলে যুদ্ধ চাই না, শান্তি চাই। তবে এটা ইন্ডিয়ার দাদাবাবুদের বোঝা উচিত এবং তাদের এই যুদ্ধ খেলা অফ করা উচিত। তো আমি সাধারণত সিভিল ইঞ্জিনিয়ার, আমার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড জিনিসগুলোই আলহামদুলিল্লাহ আমি ভালো বুঝি। তবে আমার বয়স যখন 8-10 বছর, তখন থেকেই আমার মানে যুদ্ধ নিয়ে খুব গবেষণা, মানে জানার খুব আগ্রহ থাকতো, কিউরিওসিটি থাকতো যে আমি এটা কীভাবে, ওইটা কীভাবে। তো আমি এইগুলো নিয়ে মোটামুটি খুব অনেক বেশি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করি, অনেক আর্টিকেল পড়ি, অনেক সমরবিদদের কথা শুনি, হ্যাঁ, তাদের জিনিসগুলো অ্যানালাইসিস করার ট্রাই করি। তো এইগুলো থেকেই আমি যতটুকু জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ক্যামেরার সামনে এসে কথা বলতে ভালো লাগে না, ওই জন্য মানে সামনের ক্যামেরা অফ করে পিছনের ক্যামেরা চালু করেই ভিডিও করছি। আমার সাইটে এখন কাজ শেষ, ওই জন্য জাস্ট ইউটিউব, ফেসবুক যেখানেই ঢুকি ইন্ডিয়ার যে কিছু মলম বিক্রেতা চ্যানেল আছে, তারা এমনভাবে নিউজ টেলিকাস্ট করছে যে মনে হয় ঢাকা দখল করে নিল, বাংলাদেশ দখল হয়ে গেছে। তো এবং এইটা নিয়ে অনেকে অনেক কমেন্টস করতেছে, ওই জন্য চিন্তা করলাম যে আমিও যতটুকু এই ব্যাপারটা বুঝি এবং জানি এটা শেয়ার করি। তো ওই জায়গা থেকেই বলা, আমরা যুদ্ধ নয় শান্তি চাই। তবে আমাদের উপরে যদি কেউ যুদ্ধেও চাপিয়ে দেয়, সেটা যেই হোক, ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না। আমরা মনে করিয়ে দিতে চাই, আমি আরেকটু কথা বাদ রেখে আসছি, যে অনেকে ভাবে বড় দেশ তারা অনেক কিছু করে ফেলে। না, বড় দেশ মানেই যে যুদ্ধে জয়লাভ করবে, ব্যাপারটা এরকম না। তাহলে ভিয়েতনামের মতো কান্ট্রির কাছে আমেরিকা নাস্তানাবুদ হয়ে চলে যেতে হয় না। ভিয়েতনাম যখন অ্যাটাক করে আমেরিকা, তখন তাদের সমরবিদরা বলেছিল যে এই আমাদের সপ্তাহখানেক সময় লাগবে ভিয়েতনাম নিতে। কিন্তু আলটিমেট সেই যুদ্ধটা 10 বছর চলেছিল। আমেরিকার 3 লক্ষ মার্কিনী সেনার লাশ কাঁধে করে বাড়ি ফিরে যেতে হয়েছে, চুক্তি করে যুদ্ধে হেরে চলে যেতে হয়েছে। তো এরকম দেখা যায় যে ওইটা অনেক বড় দেশ, এটা ছোট দেশ, এই মনে হয় অনেক কিছু করে ফেলো। না, এত ইজি না। রাশিয়ার মতো পরাশক্তি ইউক্রেন এখনও তাদেরকে থামিয়ে রাখতেছে। এখনও কিন্তু রাশিয়া এমন না যে ইউক্রেন নিয়ে নিছে বা এরকম কিছু না।
তো মানে আমি এটা বললাম এই কারণে যে ইন্ডিয়া বড় দেশ, এই জন্য অনেকে ভাবতে পারে যে ইন্ডিয়া মনে হয় একদম বাংলাদেশ হাতের মোয়া। না, বাংলাদেশ হাতের মোয়া না, এত সোজা না। এখানে হাত দিলে আমি বলবো ভারতের আরও ভূমি লস হবে, ভারত হেরে যাবে জিনিসটায়, হ্যাঁ, জায়গাটায় ভারত টিকতে পারবে না। তো আমি আমার জায়গা থেকে আমি ব্যাপারটা ক্লিয়ার করলাম। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কোনো টপিক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।